আমরা ভাবি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভগবানের ভক্তি রসে মানে সেই ভক্তি রসে ডুবে আছি। কিন্তু বিশ্বাস করুন, আমার পার্সোনাল মতামত যে আমরা যতটুকু ভগবানকে ভালোবাসি না, তার অনেক অনেক গুণ বেশি ভগবান কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আমরা প্রত্যেকে ভগবানের কিন্তু ফেভারিট। হয়তো সেবায়েত, বাট প্রভু কেন ওকে দেবে, রাইট? তো ওকে খুব মেরেছে, প্রচন্ড মারতে মারতে বেচারা মাধব দাস মার খেতে খেতে ওখানে ডিসেম্বরে সিরিয়াসলি উঠি প্রচন্ড ঠান্ডা হয়, ও ঘামছে, অথচ কিন্তু অনিল কিন্তু পুরোপুরি ঠিক আছে, ওর মানে ওর ঠান্ডাই লাগছে, ঠান্ডার ওয়েদার তো ডেফিনেটলি ঠান্ডাই লাগবে, উল্টাও ভাবছে হিটারটা চালিয়ে দিলে ভালো হতো। জাস্ট অর্ডার করার জন্যই মাথাটা এক্সকিউজ মি বলবে বলে মাথাটা উঠিয়েছে, দেখে কেউ নেই, বলছে এ কি হলো, আমি স্পষ্ট দরজা খোলার আওয়াজটা দেবো, মাথা উঠিয়ে দেখে গায়েব। বলছে যে কি বলছো তুমি, হ্যাঁ কেউই আসেনি এতক্ষণে, বলে না কেউ আসেনি। জগন্নাথের মহিমা তো জগন্নাথই জানেন, আপনারা সকলেই জানেন। লাইফটা আমি শুরু করি জগন্নাথের ঘটনা দিয়ে, কিন্তু আজকে যেহেতু রথযাত্রা বলে কথা, হন্টেড ঘটনা তো আছে, তার সঙ্গে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর একটা অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকে আছে হন্টেড একটা হোটেলের ঘটনা। কে পাঠিয়েছে সবই বিস্তারিত বলবো, তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও দৈবিক এবং ভৌতিক দুটোই ঘটনার সমাহার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়-গল্প@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। তো চলুন শুরু করছি আজকের ঘটনা। প্রথমে জগন্নাথের ঘটনা। জয় জগন্নাথ স্বামী নয়না পথগামী, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা। তো আজকে এই প্রাক মুহূর্তে আমার মনে হয়, আমি সবসময় একটা কথা বলি, আমরা ভাবি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভগবানের ভক্তি রসে মানে সেই ভক্তি রসে ডুবে আছি। কিন্তু বিশ্বাস করুন, আমার পার্সোনাল মতামত যে আমরা যতটুকু ভগবানকে ভালোবাসি না, তার অনেক অনেক গুণ বেশি ভগবান কিন্তু আমাদেরকে ভালোবাসেন। আমরা প্রত্যেকে ভগবানের কিন্তু ফেভারিট। তো এইরকমই একটি ঘটনা, মানে কোইন্সিডেন্টলি আমি মানে এই ঘটনাটা শুনে আমি আরো বেশি আবেগপ্রবণ হয়ে গেছি। সেটা হলো মাধব দাসের ঘটনা। তো উড়িষ্যারই কোনো এক অঞ্চলে মাধব দাস নামে একজন ব্যক্তি থাকতেন, এবং উনি পুরো সাংসারিক ছিলেন। ওনার মা বাবা, ওনার স্ত্রী, ওনার দাদা, সব নিয়ে ভরপুর সংসার। একদিন কি হয়েছে, ওনার দাদা না সবসময় আর কি ভক্তি রসে ভরপুর, উনি সন্ন্যাস নেওয়ার খুব ইচ্ছে ছিল, এবং সত্যি সত্যি একদিন সন্ন্যাস নিয়ে উনি গৃহত্যাগ করে চলে যান। তো আগে তো জয়েন্ট ফ্যামিলির বন্ডিংটাও বুঝতে পারতে, দাদা চলে যাওয়ার পর মাধব দাসের বহুত কষ্ট হয়, কিন্তু উনি জানতেন যে উনি মানে ভক্তি রসে বা ভগবানের টানে উনি গৃহত্যাগী হয়েছিলেন। তারপর উনি মা বাবার যত ক্লোজ ছিলেন, মা বাবাও বয়সজনিত কারণে এক এক করে মারা গেছে। তো ওনার মানে কি বলবো, আস্তে আস্তে ওনার সংসারটা কিন্তু শূন্য হওয়া শুরু করলো। এখন একমাত্র ওনার ওয়াইফ ছিলেন, যাকে উনি হয় না মানে ডুবতে হয়ে তিন কে কো সাহারা, মানে যার কেউ নেই, ওই একটা সাহারা দিয়ে হয়তো সারা জীবন পার করে ফেলবে। কিন্তু উনি কিছুদিন পরে, মানে মা বাবার মৃত্যুর কিছু 1-2 বছর পরে ওনার ওয়াইফেরও কিন্তু মৃত্যু হয়। এবং এই যে শূন্যতা ওনাকে এমন ভাবে ঘিরে ধরে, উনি ভাবছেন যে আমার লাইফের গোল কি, আমার লাইফের লক্ষ্য কি, সবাই তো হারিয়ে গেছে, আমি কার জন্য বাঁচবো। তো এরকম করতে করতে ওনার ওয়াইফের কথা একদিন ভাবতে ভাবতে হঠাৎ ওনার মনে পড়লো, ওনার ওয়াইফ বলতেন যার কারো কেউ নেই না, তার কিন্তু স্বয়ং জগন্নাথ। কারণ জগতের নাথ, উনি জগতের মানে মঙ্গল করার জন্যই তো জগন্নাথ নামটা ধারণ করেছেন। উনি তো দীন বন্ধু, উনি তো মানে দুঃখ নাশক, দুঃখ মানে মোচন করে। তো ওই মানে এই কথা মনে পড়ার পর ওনার খুব অভিলাষা জাগলো যে উনি পুরী গিয়ে, মানে শ্রীক্ষেত্রতে গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন করবেন। তো ওরকম করে যেমন ভাবা তেমন কাজ, উনি শ্রীক্ষেত্রতে আসেন, এসে প্রভুর দর্শন করে উনি যে কি বলবো, সংসারের হয়তো সব সুখ ওই দর্শনেই ছিল। এতটা আবেগপ্রবণ, এতটা শান্তি, এতটা সুখ, মানে কি বলবো, সমস্ত সুখ শান্তি যেমন ওই প্রভুর দর্শনেই ছিল, এবং উনি এতটাই আবেগপ্রবণ হয়ে গেলেন। তো উনি কি করলেন, দর্শন করার পর পুরীর মন্দির থেকে খানিকটা দূরে গিয়ে উনি মানে যেহেতু তখন বনজঙ্গল এরিয়া ছিল,
অনেক বছর আগের কথাই বলছি। তো ওইখানে উনি ধ্যান করলেন, শ্রী প্রভু জগন্নাথের এক মনে ধ্যান করা শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন ধরে উনি নাম জপ করে যাচ্ছেন, জগন্নাথের নাম জপ করে যাচ্ছেন। কিছু মানে হয় না যে তুমি যখন পুরো ভক্তি রসে একদম ডুবে যাও না, তখন না তোমার খিদে না তেষ্টা কোনো কিছুই পায় না। ওই 3 দিন পুরো উপবাস করেই উনি মানে মগ্নই হয়ে গেছিলেন প্রভুর নামে। কিন্তু প্রভু ভাবছেন না খেয়ে না ইয়ে করে ও আমার জব করছে, আর আমি এখানে কি করে খাবো, আমি এরকম করে কি করে খেতে পারি। ওনার তো পেটে ভাত হজম হচ্ছে না, উনি কিছুই খেতে পাচ্ছেন না, মহাপ্রসাদ অনেক দূরের কথা, উনি কিছুই খেতে পাচ্ছেন না, মানে ভক্ত না খেয়ে আছে, সে কি করে খাবে। তো ওই সময় উনি কি করলেন, যে পুরীর থেকে বের হয়ে উনি অবভিয়াসলি একজন ছদ্মবেশ ধারণ করে পুরীর মহাপ্রসাদ নিয়ে গেলেন মাধব দাসের ওখানে। কোন মহাপ্রসাদ? যেই থালাতে, যেই সোনার থালাতে প্রভুকে নিবেদন করা হয় জগন্নাথ ধামে, সেই সোনার থালা উইথ ভোগ মাধব দাসের কাছে নিয়ে গেলেন। এবং মাধব দাস তো মহাপ্রসাদ পেয়ে উনি খুব খুশি, খুব খুশি। উনি খেয়েছেন এবং উনি ভেবেছেন, মানে যেহেতু ওই সেবায়েত বলেছিলেন প্রভু পাঠিয়েছে, তো ভেবেছে প্রসাদের সাথে থালাটা, উনি তো অতটা বোঝেননি যে থালাটা সোনা ছিল কি না, যেহেতু প্রভু পাঠিয়েছেন থালাটাও প্রভুর প্রসাদ ভেবেই কিন্তু রেখে দিয়েছেন। এদিকে পুরীর মন্দিরে খুব খোঁজ পড়ে গেল, প্রভুর একটা স্বর্ণ থালা, মানে যেটার মধ্যে মেইন ভোগ দেওয়া হয় ওর স্বর্ণ থালাটাই মিসিং। খুঁজতে খুঁজতে কোথায় 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 পুরীর মন্দির থেকে চুরি হয়ে গেছে সোনার থালা, কম কথা নাকি, মানে কি বলবো, মানে চোর ভরে গেছে, প্রভুকেও ছাড়ছে না। তো একদিন কি হয়েছে, পুরীরই কোনো এক জনসাধারণ বা কোনো এক লোকাল মানুষ এসে সে প্রধান সেবায়েতকে খবর দেন যে অমুক জায়গায়, মানে মন্দিরে কিছু একটা খানিকটা দূরত্বে একজন লোকের কাছে আমি ওই সোনার থালাটা দেখেছি। তো ওরা ওই অ্যাড্রেসে যায়, গিয়ে দেখে মাধব দাস বসা। তো মাধব দাসকে জিজ্ঞেস করছে এই সোনার থালাটা কিভাবে আসলো তোমার কাছে। তো মাধব দাস বলছে আমাকে প্রভু দিয়েছে। ওরা তো বিশ্বাস করে না, কারণ মানে অ্যাকর্ডিং টু দেম হতে পারে হয়তো সেবায়েত, বাট প্রভু কেন ওকে দেবে, রাইট? তো ওকে খুব মেরেছে, প্রচন্ড মারতে মারতে বেচারা মাধব দাস মার খেতে খেতে ওখানেই না সংজ্ঞা লোপ পায়, অজ্ঞান হয়ে যায়। কি বলবো, ওকে ছেড়ে থালা থুলা নিয়ে চলে এসছে। ওই প্রধান সেবায়েতকে প্রভু শ্রী জগন্নাথ স্বপ্নে দেখান এবং উনি প্রচন্ড রেগে আছেন, ওনার শরীর থেকে রক্ত ঝরছে, মনে হচ্ছে জগন্নাথ প্রভুকে কেউ খুব মেরেছে। সেবায়েত স্বপ্নেই বলছে এ কি প্রভু, তোমার এত আঘাত কি করে লাগলো? তখন জগন্নাথ রেগে বললেন তুমি আজ কাকে প্রহার করেছো, তুমি আমার সখাকে, আমার ভক্ত, আমার প্রিয় সখাকে তুমি আঘাত করেছো। ও তো সত্যিই বলেছিল, আমিই তো ওকে সেই থালা এবং প্রসাদ দিয়েছি। তো বলছে যে এক্ষুনি তুমি গিয়ে ক্ষমা চাও এবং মন্দিরে মানে আমার কাছে নিয়ে এসো। তো সেবায়েত তো বুঝে গেছে বহুত বড় ভুল হয়ে গেছে, ও দৌড়ে যায় সেখানে। তো মানে বুঝতেই পারছো, যদিও ওর জ্ঞান ফিরেছিল, কিন্তু মানে উঠে বসার মতো ক্ষমতায় ছিল না, বেচারাকে এতটাই প্রহার করা হয়েছে বা মারা হয়েছে। তো ওকে সেবা শুশ্রূষা করা হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে। তারপর গিয়ে মাধব দাস তো বুঝতেই পারলেন, কিন্তু মাধব দাসের মনে এতটা কষ্ট হলো, ও যখন স্বপ্নের কথা জানতে পারলো প্রধান সেবায়েত থেকে যে প্রভুর গায়েও এত আঘাত, ও প্রচন্ড কান্না শুরু করেছে যে প্রভু, মানে আমার মতো অধমের জন্য তুমি আমার এই ব্যথাটা তুমি নিজে সহ্য করছো, প্রভু তোমার এই কোমল অঙ্গে, তোমার সেই কোমল অঙ্গে তুমি এত কষ্ট সহ্য করছো প্রভু। ও কান্না শুরু করেছে, প্রভু আঘাত পেয়েছে, প্রভুর কষ্ট হয়েছে বলে। অ্যাকচুয়ালি আমি না বলতে বলতে পুরো ভাবে বিভোর হয়ে যাচ্ছি। হয়তো জানো তো ভক্ত এবং ঈশ্বরের রিলেশনটা এরকমই হয়। মানে আমি যেটা সবসময় বলি যে আমি যেটা সবসময় বলি যে আমরা যতটুকু ভগবানকে ভালোবাসি না, ভগবান তার থেকে অনেক গুণ আমাদেরকে ভালোবাসে। এন্ড আমরা ভাবি যে আমাদের জীবনে দুঃখ কষ্ট, এই যে এত বছর ধরে আমি কষ্ট করছি, 5 বছর ধরে, কোথায় হয়তো 100K উপরে হয়ে যাওয়ার কথা, হচ্ছে না তো। কিন্তু কখন এই চিন্তাধারাটা আসার পরে সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয় আমার তো এইটুকুনো পাওয়ারও কথা ছিল না। আমি তো নিজেও জানতাম না যে আমি এজ এ স্টোরি টেলিং যে কোনো রকমের কোয়ালিটি আমার মধ্যে আছে। তো আমার মনে হয় আমার প্রভু যা করছে আমার জন্য একদম সঠিক করছে, কারণ আমি যা কিছু নিজের জন্য চাই, আগে যদি প্রভুর থেকে কোনো কিছু চাইতাম সেটা ডিজাস্টার হতো, কারণ আমি তো জানি না ওই চাওয়ার পরবর্তীতে ওই চাওয়াটাই আমার জন্য অভিশাপ হয়ে যেতে পারে। তো সবকিছু আমি ভগবানের উপর
ছেড়ে দিয়েছে। আমার মনে হয় এই জার্নিটা যে এতটুকু অব্দি এসছে, মেবি হতে পারে সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি না ভৌতিক ঘটনার থেকে অনেক রকমের ইনফরমেশন বা অনেক কিছু তথ্য আমি জানতে পেরেছি তোমাদের কাছ থেকেই। ঠিক তেমনই এই যে নতুন নতুন তথ্য তোমাদেরকে জানানোর জন্য ভগবানের এত এত সার্চ করি, বা তোমরা পাঠাও, যাদের মধ্যে সৌমি বলবো, আমার মেয়ে বলবো, পারমিতা দি আছে, শ্রাবণী দি আছে, দিয়া আছে, আমি কার কার, তিন্নি আছে, তিন্নিও আমি তো প্রথমবার ওই যে মা মানে তোমার দক্ষিণ দিনাজপুরের যে বল্লা কালিমা, আমি তো ওর মুখেই জানতে পারলাম। তো আমার মনে হয় এটাও হয়তো ভগবানেরই একটা ইন্ডিকেশন ছিল যে ভৌতিকের সঙ্গে সঙ্গে আমি দৈবিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগলো বলো? আমি জানি অনেকে আমার মতো হয়তো ভাবাবেগে ভেসে যাবে, কারণ আমরা ভগবানকে খুব ভালোবাসি। ভূতের ঘটনা শুনতে ভালোবাসি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ভগবানকে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই তো? তো চলো, এই তো ছিল আমার ভগবান জগন্নাথের একটা ঘটনা। অ্যান্ড এখন যাচ্ছি ভৌতিকের দিকে। এই ঘটনাটা অরিন্দম পাঠিয়েছেন। অরিন্দম অ্যাকচুয়ালি উনি ব্যাঙ্গালোর থাকেন, এবং অরিন্দমের কলিগ এবং কলিগের ওয়াইফের সঙ্গেই হয়েছে। ওরা কিন্তু কলকাতা, মানে অরিন্দমও কলকাতায় থাকেন, মানে নেটিভ প্লেস কলকাতা। ওর বন্ধুর ওয়াইফও কিন্তু কলকাতার। তো আমি এখানে অনামিকা এবং অনিল বলে বলছি, অনিল এবং অনামিকা, হ্যাঁ, অরিন্দমের বন্ধুর নাম, কারণ উনি আমার বন্ধুই বলেছে, এবং আমার বন্ধুর এটা হয়েছে ওটা হয়েছে। তো উনি যেরকম পাঠানোর তো পাঠিয়েছে কয়েকটা পয়েন্ট দিয়ে, তো আমি এটা বিস্তারিতভাবে তোমাদের কাছে বর্ণনা করছি আমার সুবিধার্থে। অনিল এবং অনামিকা দিয়ে শুরু করছি। তো অরিন্দম অনেকদিনই হয়েছে ব্যাঙ্গালোরে থাকেন, এবং এই যে অরিন্দম এবং অনিলের ফ্রেন্ডশিপটা মানে হয় না, একসঙ্গে কাজ করতে করতে, যেহেতু দুজনেই কলকাতার, একটা ভালো বন্ডিং হয়ে গেছে। এবং ওদের বিয়ে কলকাতায় হওয়ার পরেও ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু অনিল আর অনামিকার একটা রিসেপশন, মানে কলিগদের, এক্স কলিগ বলো বা এখনের কলিগ, বা ওইখানে ব্যাঙ্গালোরে যারা যারা বন্ধু হয়েছে ওদেরকে ইনভাইট করে। আচ্ছা, ওর অনিলের ওয়াইফও কিন্তু চাকরি করে, উনিও ব্যাঙ্গালোরেই থাকতেন। তো ওদের তো লাভ ম্যারেজ। তো যেহেতু দুজনেই চাকরি করে এবং কলকাতায় এসে বিয়ে হয়েছে, একটু ছুটি ছাটা হয়ে গেছিল বলে ওরা না হানিমুন যেতে পারেনি। যদিও দুজন দুজনকে চেনে অ্যান্ড এভরিথিং ঠিক আছে চলো, বাট স্টিল হানিমুন, বিয়ের পরে একটা হানিমুন একটা ম্যান্ডেটরি রিচুয়াল ভাই। বাট ওরা যেতে পারেনি বিকজ ছুটি ছিল না। তো ওরা ডিসাইড করেছিল যে ওরা তোমার ওই সুইজারল্যান্ড, নিউরিক ওইসব ঘুরবে আর কি, হয় না যে ওই দিলওয়ালে দুলহানিয়া অ্যান্ড ডিডিএলজি, দিলওয়ালে দুলহানিয়া, তারপরে দিল তো পাগল, এইসব দেখার পরে আমারও কিন্তু একটা ইয়ে ছিল যে মানে ওই রকম হাজবেন্ডের সঙ্গে আমি ওইসব জায়গায় যাব, বাট সবার তো সবকিছু পূরণ হয় না। তো এদের ক্ষেত্রে এদের একটা প্ল্যানিং আছে যে ঠিক আছে চলো আফটার 6 মাস 7 মাস আমরা যাব, বাট একটা শর্ট ট্রিপ তো করাই যায়। তো ব্যাঙ্গালোর থেকে তোমার মাইসোর থেকে দেন উটি বেশি দূর নয়, কিন্তু মাইসোর থেকে উটি হার্ডলি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আবার ব্যাঙ্গালোর থেকে তোমার মাইসোর হলো 3 ঘন্টা। যেহেতু আমি গেছি আমার আইডিয়া আছে, এবং আমার মনে আছে আমার বরের বার্থডে তো 2 ডিসেম্বর, আমরা ডিসেম্বরেই গেছিলাম, ঠিক আছে, উটিতে প্রচুর ঠান্ডা ছিল। এবং উটিতেও কিন্তু প্রচুর হোস্টেল আছে। ওইখানে কিন্তু অফ সিজনটা শুরু হয়। আমি যখন গেছিলাম 2011-12 কথা বলছি আমি, তখন কিন্তু মানে ওই এত ঠান্ডা পড়ে না, মানে অত টুরিস্ট কিন্তু তখন যেত না। ইনফ্যাক্ট আমরাও যখন গেছিলাম তখন মোটামুটি খালি খালিই ছিল হোটেল। হ্যাঁ, খুব সুন্দর একটা মানে হোটেলে আমরা স্টে করেছিলাম, পাহাড় একদম লাগোয়াই পাহাড় ছিল, খুব সুন্দর। তো যাই হোক, তো ওরা উটি গেছে, এবং একটা পার্টিকুলার, আমি কোনো একটা জায়গার নাম আমি বলছি না, ওই হোটেলে ওরা বুক করে নিয়েছে। যেহেতু বললাম যে মোটামুটি ওই সময়, মানে এই ঘটনাটাও তুমি 2009-10 ধরে নাও, ঠিক আছে, ওই সময় অতটা, ওর ডিসেম্বরেই গেছিল, এবং ডিসেম্বরের ওই 20-21 তারিখ, ওই যে তখন ক্রিসমাসের একটা ছুটির পরে না, ওই দৌরান ওরকম মিলিয়ে 1-2 দিন ছুটি নিয়ে ওরা উটি চলে গেছিল। তো ওরা নিজেরাই হোটেল বুক করেছে অনলাইনে, বাট দ্য থিং ইজ দ্যাট, মানে কি বলবো, ওরা না রিভিউ চেক করেনি। এইটা সবচেয়ে থেকে বড় ভুল করে সবসময়। দেখো, সবচেয়ে থেকে সেফ তো তুমি কোনো ট্রাভেল এজেন্সি দেখে নাও, তোমাদের বিশ্বস্ত হলে, হ্যাঁ। বাট তোমরা যদি সেটাও না করো, যদি নিজে নিজে ঠিক করো, সেই ক্ষেত্রে আমি বলবো হোটেলের রিভিউ দেখাটা কিন্তু মাস্ট। সেটাতে কিন্তু প্লিজ কোনোদিনও ভুল করো না, রিভিউ চেক করবে। যদিও আজকাল আমি দেখেছি নেগেটিভ রিভিউগুলি না ওই কর্তৃপক্ষরা মানে ডিলেট করে দেয়, বাট স্টিল আমি বলবো একবার চেক করে নাও কি ঠিক আছে। 1-2 বার চোখে পড়লেও পড়ে যেতে পারে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি বলছি কি হয়েছে। যাই হোক,
তো ওরা রিভিউ দেখেনি অ্যান্ড ঠিক আছে চলো, হোটেলটা বেশ ভালো অ্যান্ড যেহেতু একটু অফ সিজন দ্যাটস ওয়াই তোমার ভাড়াটাও কম, তো এর থেকে আর ভালো কি হতে পারে। তো ওরা ওই হোটেলেই বুক করেছে এবং বেশ একটা না একটা ভিনটেজ টাইপের, একটু অন্য মানে বেশ পুরানো টাইপের, হ্যাঁ মানে হতে পারে যে ব্রিটিশদের বানানো ওইরকমই টাইপের ভাইব আসছিল। অ্যান্ড হোটেলটাতে বেশি মানুষ ছিল না, যেহেতু বললাম অফ সিজন চলছিল আর কি তখন, মানে ওইখানে না পুরো হোস্টেল বন্ধ হয়ে যায়, সবকিছু 3 মাসের জন্য বন্ধ হয়ে যায়, এতটাই ঠান্ডা পড়ে ওইখানে। জেনারেলি ট্যুরিস্ট গেলেও ওই এখন তো তুমি 12 মাসই ট্যুরিস্ট পাবে ওখানে, কিন্তু যখনের কথা বলছি ইনফ্যাক্ট আমি নিজে গেছি অ্যান্ড দ্যাটস ওয়াই আমি পুরোপুরি শিওর এই ব্যাপারে যে অরিন্দম যা লিখেছেন একদমই ভুল লিখেননি, যে ওই সময় কিন্তু ট্যুরিস্টও খুব কমই ছিল এবং উটিতে প্রচুর প্রচুর হোটেল রিসর্ট রেস্টুরেন্ট সব আছে। তো ওদের রিসর্টে অত বেশি মানুষ ছিল না। তো যাই হোক, ও প্রথম দিন গেছে, টায়ার্ড ছিল অ্যান্ড ওই হোটেলে কিন্তু ফ্যান পাখা ঠাকা ছিল না, কারণ উটি এখনের কথা আমি জানি না, তখন কিন্তু 12 মাসই ঠান্ডা এবং ঠান্ডার দিনে তো চরমতর ঠান্ডা, হয়তো হিটার পেয়ে যাবে, এসি বা পাখা পাবে না। তো ঠিক আছে ওই দিন ওরা মানে তোমার মানে অনিল এবং অনামিকা ওরা না ডিনার করেই আর কি, বাইরের থেকে ডিনার ফিনার করে হোটেলে ফোন করে দিয়েছিল যে একটু আসতে দেরি হবে, তো ওরা চেক ইন করবে, তো ডিনার করেই চেক ইন করে নিয়েছিল। ঠিক আছে, তো ওরা ঘুমিয়েছে ওই রুমে, রুম নাম্বার সামথিং আমি আর বলছি না। তো অনামিকা বলছে, মানে অনামিকা মানে অরিন্দমকে যেটা বলেছে, বলে আমার প্রচন্ড না মানে ওই ঠান্ডার মধ্যে ডিসেম্বরে সিরিয়াসলি উঠি প্রচন্ড ঠান্ডা হয়, ও ঘামছে, অথচ কিন্তু অনিল কিন্তু পুরোপুরি ঠিক আছে, ওর মানে ওর ঠান্ডাই লাগছে, ঠান্ডার ওয়েদার তো ডেফিনেটলি ঠান্ডাই লাগবে, উল্টাও ভাবছে হিটারটা চালিয়ে দিলে ভালো হতো, যদিও দুটো কম্বল দেওয়া ছিল। আর এইদিকে দেখছি ও তো কম্বল সরিয়ে দিয়েছে, ঘামছে, আবার দেখছি কম্বল দিচ্ছে, মানে অনামিকার একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে, মানে ফ্লাকচুয়েট হচ্ছে। ঠিক আছে, রুম টেম্পারেচারটা ওর শরীরে ফ্লাকচুয়েট হচ্ছে, কখনো এই রুমে ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, কিন্তু অনিলের কিন্তু পুরোপুরি ঠান্ডাই লাগছিল। তো ভেবেছে জ্বর ঠর এসছে নাকি, কারণ অনিল তো বারবার তুমি কম্বল যখন ইয়ে করছো পাশের জনের তো প্রবলেম হবে, ও তো উঠছে, বলছে কি হয়েছে জ্বর ঠর হয়েছে নাকি, বলে যেই টেম্পারেচার দেখলো বলছে না জ্বর নাই একদম ঠিক আছে। তাহলে এরকম কেন করছে, ঠিক আছে চলো ওরা আর মানে কোনো মতে আর কি রাতটা কাটিয়েছে। তো বলছি কি রে কোনো অসুবিধা হলো নাকি, বলে জানি না কখনো গরম লাগছে কখনো ঠান্ডা হচ্ছে লাগছে, তো জ্বর ঠরও তো ছিল না। যাই হোক, তো উটিতে না কিছু কিছু তোমার নীলগিরি নীলগিরির গাছ দেখা যায়, প্লাস হলো তোমার ওখানে তোমার ওই দিল দিওয়ানা বিন সজনাকে মানে প্যার কে হ্যার শুটিং স্পটটা দেখার কথা ছিল ওদের, তো ওই দিন ওইটা যাবে। তো যখন ওরা ব্রেকফাস্ট করতে এসছে, তো বেশি ওয়েটার ছিল না, 2-3 জন ছিল এবং ওরকম ওই অ্যাকর্ডিং ওরা ব্রেকফাস্ট করলো, এবং একদম যে মানুষ ছিল না তা না, ওদেরকে নিয়ে ধরো হার্ডলি ধরো কয়টা অ্যাকর্ডিং টু দেম 7-8টা রুম বোধহয় বুক থাকবে, মানে ওইটুকুনি মানুষই দেখেছে, হয়তো আগে পরে খেয়ে গেলে সেটা ওরা জানে না। তো ঠিক আছে, ওরা খেতেই ওরা বেরিয়ে গেছে সাইট সিন করার জন্য, সাইট সিন করার পর ওরা বাইরে দুপুরে তো বাইরে খেয়েছে, তো ওরা প্ল্যান করলো যে পুরো ঘুরে টুরে টায়ার্ড হয়ে গেছে, যেহেতু পাহাড়ি এলাকা বুঝতেই পারছো, তো টায়ার্ড হয়ে গেছে, বলছে রাত্রেবেলা আমরা মানে বিকেল বিকেল ফিরে এসে রাত্রে ডিনারটা ওখানেই করবো। বলছে ঠিক আছে। তো অনামিকার একটু পিতপিতানি স্বভাব আছে, তো ওর না মানে ওই এই স্বভাবটা অনেকেরই আছে, যে মানে হয় না যে হাজার টায়ার্ড থাকলে হচ্ছে রুমে খাওয়াটা আনিয়ে নিয়ে খেয়ে নেব, কিন্তু না ওর মতে মানে ওই রুমে যে খাওয়ার গন্ধটা হবে একটা ব্যাড স্মেল, ওরকম ভাবে ক্লিন করা যায় না, বা ওদেরকেও তো ডাকলে ওরকম ভাবে ক্লিন করে যায় না, যদি ডিনারটা রাত্রে হয়ে যায় তখন স্টাফ আসে না, ওরা 10টা রাত্র 9:30 10টা অব্দি অ্যাভেলেবল থাকে। আর আমাদের বাঙালিদের একটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে কার এই অভ্যাস আছে, যেমন আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, কিন্তু এমন আছে আমার গ্রুপেরই ম্যাক্সিমাম ওদের মানে ডিনার ওরা 10:30টার পরে করে, 10:30 11টা বাজে। তো আমাদের বাঙালিদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্বভাবটা আছে, ইনফ্যাক্ট আমরাও যদি মানে গ্রুপে ঘুরতে যাই ওই 11টা 11:30টা বেজে যায়। যাই হোক, তো তখন হোটেল স্টাফ আসে না, তো তখন মানে অনামিকা বলছে এখন গিয়ে আমরা চা খাবো, চা খেয়ে একটু ঘরে রেস্ট ফেস্ট করে তারপর আমরা যাব, ঠিক আছে আমরা কিন্তু ইয়েতেই যাবো রেস্টুরেন্টেই যাবো খেতে। বলছে ঠিক আছে চলো, বিকজ অনিল জানতো অনামিকা মানবেই না ঘরে খাওয়ার নিতে। তো রেস্টুরেন্টে গেছে, গিয়ে বেশ ভালো ঠান্ডা, কিন্তু বহুত ভালো ঠান্ডা, অ্যান্ড ও সারাদিন কিন্তু মোটামুটি টেম্পারেচার একই ছিল, মানে ওই গরম আর লাগেনি অনামিকার, বিকজ ঠান্ডা ভালোই ছিল তখন ওইদিকে। তো ও যখন রেস্টুরেন্টে গেছে দেখি রেস্টুরেন্টে কেউ নেই, পুরো রেস্টুরেন্ট খালি,
মানে অত ঠান্ডায় সত্যি কথা বলতে গেলে ওর যদি এই মানে ইয়েটা না থাকতো, মানে ছুচিবাইগ্রস্ততা না কি বলবো জানি না, বা যেটাই হোক ওর স্বভাবটা না থাকতো, তাহলে হয়তো অনিল ঘরের মধ্যেই খাবারটা ডাকাতো। কারণ এই ঠান্ডার মধ্যে ভাই এত ডেইলি ট্যুর করে এই রেস্টুরেন্টে মানে খেতে আসাটা এটাও প্রচন্ড আর কি বলবো একটা সাহসিকতার পরিচয়। যাই হোক, কেউ ছিল না, তো ও না রেস্টুরেন্টে বসে। ইন দ্যাট টাইম অনিলের একটা ফোন আসছিল, কিন্তু হয়তো রেস্টুরেন্টে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে পাচ্ছিল না, বা ও কল করলেও যাচ্ছিল না। তো বলছে তুমি গিয়ে বসো, অর্ডার দাও, তুমি যেটা অর্ডার দেবে সেটাই হবে। যদি মানে চাইনিজ দাও, চাইনিজ দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো বলছে ঠিক আছে, তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাঙালিদের অল টাইম ফেভারিট, হাক্কা নুডলসও ফেভারিট। যাই হোক, ও ফোন ইয়ে করতে গেছে, তো ওরা ওয়েট করছে ওয়েটার আসবে, দেন ও অর্ডার দেবে। তো ও না এরকম ভাবে মুখোমুখি মানে রেস্টুরেন্টের দরজাটা খুললেই ওর চোখে চোখে পড়বে আর কি যে কেউ আসবে। তো ওর মোবাইল, যেহেতু ওর মোবাইলেও নেটওয়ার্ক প্রবলেম, বাট ও ডাউনলোড করা কিছু ভিডিও ছিল ওগুলি ও দেখছে। দেখতে দেখতে হঠাৎ এরকম করে দেখলো, দেখার পর দেখছে যে একটা ওয়েটার আসছে, মানে দরজা খুলে আসবো বলছে, ভালো হয়েছে, কারণ তাড়াতাড়ি ডিনার করে আমরা রুমে যাব, একটু রেস্ট নেবো আর কি, মেইন উদ্দেশ্য ওটাই ছিল। তো যেই ওয়েটারটা তোমার মানে ভাবছে আসবে আসবে, তো ও তো মোবাইল দেখছে যে আচ্ছা ঠিক আছে আসবে আসবে বলে দরজাটা খোলার আওয়াজ পেয়েছে। তো ঠিক আছে বলছে দরজাটা ঢুকে যাক, তারপর আমি ইয়ে করবো। দরজার খোলার আওয়াজ পেয়েছে এন্ড বুঝতে পারছে যে ওয়েটারটা হয়তো ওর দিকেই আসছে, একটা হাঁটার শব্দ, কারণ রেস্টুরেন্টে আর কেউ নেই, ওই বসা। অনিল তো গেছে ফোন ইয়ে করতে। তো মানে ও জাস্ট অর্ডার করার জন্যই মাথাটা এক্সকিউজ মি বলবে বলে মাথাটা উঠিয়েছে, দেখে কেউ নেই। বলছে এ কি হলো, আমি স্পষ্ট দরজা খোলার আওয়াজ পেলাম অ্যান্ড আমি স্পষ্ট শুনতে পারলাম কেউ আমার সামনের দিকে হেঁটে হেঁটে এসছে। মানুষটা কোথায় গেল, ভ্যানিশ হয়ে গেল, এটা কি করে পসিবল? ঠিক আছে, এখন এই মুহূর্তের পর থেকে ওই আবার গরম ঠান্ডা জিনিসটা ওর সঙ্গে শুরু হয়ে গেল। মানে একবার গরম লাগছে, পুরো ঘেমে যাচ্ছে, কখনো সোয়েটার খুলছে, ব্লেজার খুলছে বা জ্যাকেট খুলছে, যেহেতু ঠান্ডা ভালোই ছিল, আবার কখনো ঠান্ডা লাগছে, মানে একবার খুলছে একবার পড়ছে, মানে অদ্ভুত কাণ্ড। ইন দ্যাট টাইম অনিল এসছে, বলছে কি হলো, অর্ডার দিয়েছো? বলছে জানি না, একটা ওয়েটারকে দেখলাম, আমি ঢুকলো, আমি বললাম, আমি ভাবলাম হয়তো ওনাকে ডেকে অর্ডারটা দেবো, মাথা উঠিয়ে দেখি গায়েব। বলছে যে কি বলছো তুমি, হ্যাঁ কেউই আসেনি এতক্ষণে? বলে না, কেউ আসেনি। তো রিসেপশনে গেছে, গিয়ে বলছে যে আমরা কখন থেকে বসা, ভেবেছি কেউ আসবে ওয়েটার, কেউ তো আসেনি, কাকে অর্ডার দেবো, আর কতক্ষণ ধরে বসে আছি। তো বলছে সরি স্যার, আমরা তো ভেবেছি মানে জেনারেলি ম্যাক্সিমাম এত ঠান্ডা না কেউ রেস্টুরেন্টে আসেনি, তাই কোনো ওয়েটারও যায়নি, সবাই তো মানে সবার রুমে রুমে নিয়ে নিচ্ছে। তো বলছে ঠিক আছে, আমি একজনকে কল করে পাঠাচ্ছি। তো ফোন করে যাকে পাঠিয়েছে অন্য একটা ওয়েটার। তখন ও একটা কথাই অনামিকা বলছে, এই তো দেখেছি একজন ওয়েটার, হ্যাঁ এরকম, মানে ইউনিফর্মটা সেম ওদের মতোই ছিল। তো মানে আমি দরজা ওপেন করেছে, এসছে, শব্দও শুনেছি, কিন্তু মুখ উঠিয়ে দেখি কেউ নেই। ও তো নিশ্চয়ই দেখেছে আমি বসা। তো বলছে জানি না ম্যাম, কিন্তু এরকম ওয়েটার থাকলে তো ডেফিনেটলি আপনার কাছে অর্ডার নিতে আসতোই, কে নিজের বিজনেস নিতে চাইবে না, না? ঠিক আছে চলো। তো তখন অনিল বলছে মেবি তোমার ভুল হলেও হতে পারে। আচ্ছা, হলে হতেও পারে। ওই দিন কি করেছে তোমার, ওরা রুমে চলে গেছে এবং রুমে অনিল এবং অনামিকা ঘুমিয়েছে। অনামিকা এবং অনিল যখন কখন হবে মিডিল নাইট হঠাৎ শুনতে পারলো পাশের রুম থেকে যেমন চিৎকার চেঁচামেচি, যদিও মানে এরকম করে ফুট করে আসে না, ওরকম ভাবেই ওরা মানে কি বলবো সাউন্ড প্রুফ হোটেলগুলি থাকে যে খুব কম, মানে জোরে চিৎকার করলে খুব আস্তে সাউন্ডই আসবে, বাট স্টিল মানে মনে হচ্ছে পাশে কেউ হাজব্যান্ড ওয়াইফ প্রচন্ড ঝগড়া করছে অ্যান্ড হিন্দিতে কথা বলছে, হ্যাঁ। অ্যান্ড মানে সেটা মানে বহুত ভয়ঙ্কর পর্যায়ে, মারপিট হাতাহাতি। তো তখন বলছে দূর, ভালো লাগে না, দেখি কি হয়েছে। তো ওরা রুমটা মানে দরজা খুলে বেরিয়ে দেখতে যাবে যে কি হয়েছে, ইন দ্যাট টাইম চুপচাপ। যেই রুমে আবার বন্ধ হয়ে এখানে আসে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে ডান দিকে যদি কোনো রুম থাকে, ডান দিকে রুম থেকে ঝগড়াঝাটির আওয়াজ আসছে। ফাইন। তো আচ্ছা, ডান দিকে রুমে ঝগড়াঝাটির আওয়াজ আসছে বুঝতে পেরেছি, বাট আমি তোমাদেরকে কি করে বোঝাবো আমি জানি না। ওদের দরজাটা এই ধরো এরকম খুলে, আর এই সাইডের রুমটা এখানে পুরো দেওয়াল, এই এই পাশের ঘরের যে যারা ঝগড়া করছিল ওদের দরজাটা কিন্তু আবার ওই সাইডে খুলবে, এই সাইডটা কিন্তু দেওয়াল, ঠিক আছে? মানে এরকম করে এসে এরকম করে, মানে এরকম করে সিঁড়ি দিয়ে উঠলে এখানে হলো সেই ঝগড়াঝাটি করছে ওই মহিলার দাম্পত্য, এইরকম করে টার্ন নিলেন, টার্ন নেওয়ার পর এই দেওয়ালটা ক্রস করার পরে এই দিকে এই দরজাটা হলো ওদের, মানে এরকম করে গেছে।
তো ঠিক আছে চলো, এরকম ঝগড়াঝাটি হচ্ছে। তো বলছে কাহার তাকে এরকম নেওয়া যায়, পাশের রুমে মানে এরকম ভাবে যাওয়া যায় না। রিসেপশনে কল করছে যে এরকম ঝগড়া হলে কি করে ঘুমাবো, এই তো মহা ফ্যাসাদে পড়া গেল। রিসেপশন ফোন তুলছে না, মহা মুশকিল। 1 ঘন্টা পর চুপচাপ হয়ে গেছে ঝগড়া, তো ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে গেছে, রাত্র কটা হবে জানে না, দুজন স্পষ্ট টের পেল মানে বৃষ্টির ফোঁটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা ওই ঠান্ডা কনকনেতে যদি টপ টপ করে পড়তে থাকে কেমন অনুভব হবে, এক্স্যাক্টলি ওরকমই টপ 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 করে বৃষ্টির ফোঁটা ওদের মুখে চোখে পড়ছে। যেই চোখ থেকে খুলেছে, বৃষ্টির ফোঁটা করতে গেছে, দেখে কেউ নেই, কিছু নেই, গায়ে ঠায়ে কিছু নেই। অনিলও উঠে বসেছে, অনামিকাও উঠে বসেছে। বলছে এই বৃষ্টির ফোঁটার মতো মনে হলো না, কি ঠান্ডা। বলছে হ্যাঁ, আমিও তো ভাবছি রুমে বৃষ্টির ফোঁটা কোত্থেকে পড়ছে, কিন্তু কোনো রকমের জল কিন্তু ছিল না। যাই হোক, ওরকম করে রাতটা কাটালো এবং পরের দিন ওরা পুরো ঠিকই করে রেখেছে যে পাশের বাড়ি, পাশের তোমার রুমে কমপ্লেন করবেই করবে। তো ঠিক আছে চলো, তো ওরা যখন আর কি নামতে যাবে তখন দেখে যে, যেহেতু বললাম দেওয়াল ক্রস করে এরকম টার্ন নেওয়ার পরে দরজা, যেটা সবচেয়ে থেকে অবাক কাণ্ড হলো, দরজা আছে, দরজার কোনো নব নেই, কোনো লক নেই, মানে কি বলবো, দরজাটা জাস্ট হয়তো ফিক্সড করা, কোনো কিছুই নেই। মানে কি বলবো আর, মানে একটা দেওয়ালের মতো টাইপের আর কি, মানে তুমি খুলতে পারবে না ওরকম, মানে অদ্ভুত আর কি। তো ইনফ্যাক্ট রুম নাম্বার অব্দি নেই, ঠিক আছে, রুম নাম্বার অব্দি নেই, যেমন সবগুলি রুম নাম্বার থাকলেও এই পার্টিকুলার দরজার কোনো রুম নাম্বার নেই। তোরা নিচে গেছে, রিসেপশনে বলছে যে ওইরকম ওই রুমটা আছে, ওই রুমে কাকে কে এসছে, গেস্ট এসছে, আমাদের রুমটা চেঞ্জ করুন। সারা রাত্রে ঝগড়া করেছে, ঘুমোতে পারিনি। তো ওরা আমতা আমতা বলছে কোন রুম নাম্বারের কথা বলছেন বলুন তো। তো বলছে যে রুম নাম্বারই নেই ওটার মধ্যে, আমাদের ঘর থেকে এরকম করে জাস্ট টার্ন নেওয়ার পরেই যে মানে দরজাটা ওইটা ক্রস করেই আসতে লাগে আর কি। তো বলছে ওইটা তো অ্যাকচুয়ালি আমরা রুম হিসাবে ইউজই করি না, ওটা তো আমরা স্টোর রুম হিসাবে ইউজ করি, ওখানে তো কেউ নেই, আপনি দেখুন। তো বলছে এক্স্যাক্টলি আমি তো ওটাই ভাবছি, ওখানে নাম্বার নেই, বাট আমরা স্পষ্ট হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শুনেছি খুব ঝগড়াঝাটির আওয়াজ। তো বলছে দেখুন অনেক সময় হ্যালুসিনেট হতেই পারে, মেবি দুজনেরই হয়েছে। তো ওরকম করে ওরা আর কিছু ডিসক্লোজ করেনি। তো ওই দিনটাই লাস্ট ছিল উটির দিন, তারপরের দিন ওরা ব্যাঙ্গালোর ফিরে আসবে। তো ওই রাত্রে যা যা ট্যুর করার করে, ওদের ওখানে মানে হ্যান্ডমেড চকলেটও খুব ফেমাস উটির, ওটা ওগুলি কেনা টেনা করে টুকটাক যা কেনার কেনা করেছে। ওই দিন রাত্রে ওরা এত ভয়ঙ্কর জিনিস দেখেছে যেটা জীবনভর ভুলবে না। যদিও আমি অনলাইন প্ল্যাটফর্মে তো ডেফিনেটলি নাম বলবো না, অরিন্দমও আমাকে ওরকম ভাবে নামটা বলেনি, বাট অরিন্দমরা জানে আর বলেছে, অ্যাকচুয়ালি ওটাই বলেছে যে নেক্সট উটি প্ল্যান করলে কোনোদিনও ওই রিসর্টে যাবি না। কারণ আমি বললাম না, ডিলেট করে দিলেও একটা রিভিউ কিন্তু চোখে পড়েছিল, এবং সেটা ওই রিভিউ দেখে ওরা বুঝে গেছিল যে ওরা একা ভুক্তভোগী না, এই হোটেলে অনেকেই অনেক কিছু ভুগেছে আর কি। আর স্পেশালি সবথেকে থেকে মানে যেটা আর কি ভয়ঙ্কর ব্যাপার, যেই রিভিউ এক দুটো রিভিউ পেয়েছে, ওদের ফ্লোরটারই রিভিউ ওরা পেয়েছে। বাদবাকি রিভিউ গুলির মধ্যে কিন্তু ওকে, সার্ভিস ইজ নট গুড, মানে ওরকম অত গুড ভালো নয়, ওরকম টাইপের কিছু রিভিউ পেয়েছে, কিন্তু ভৌতিক না, ভৌতিক যে দুটো পেয়েছে ওদের ফ্লোরেরই পেয়েছে। তো যাই হোক, ওই দিন রাত্রে ওরা যখন ঘুমায় প্রচন্ড টায়ার্ড, হ্যাঁ, এবার মানে অনিল এবং অনামিকা এক মানে রিসেপশনে গিয়ে বলছে আমরা রেস্টুরেন্টে খাবো, ওয়েটারকে পাঠিয়ে দিন। সেদিন আর ওরা ভুল করেনি, খেয়ে দিয়ে যখন ঘুমিয়েছে না, এই দিন অনামিকা দেখেছে ভয়ঙ্কর একটা জিনিস। তো ও ফ্রেশ হওয়ার জন্য গেছে, ঠান্ডার দিনে ইচ্ছে করে না, তবু ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন ক্লিন করে হালকা জল দিয়ে ওয়াশ আপ করে যে মুখটা তুলেছে, তোমার বেসিনের ওপরে যে আয়নাটা থাকে, অদ্ভুত, আয়নাটা পুরো সাদা এবং আয়নাটার মধ্যে কুমোর ঠুমোর দেখা যাচ্ছে, কিন্তু অনামিকা নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখতে পাচ্ছেন না। উনি না ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে না দরজা খুলে বাইরে বেরিয়ে, অনিলকে কিছু বলেনি, আবার দরজায় ঢুকিয়ে আবার দেখতে গেছে আয়নাতে এখন প্রতিচ্ছবি দেখা যায় কিনা। তখন দেখে আয়নায় প্রতিচ্ছবি দেখা যায়। এটা কি হয়েছে, মানে কি বলবো, মানে ও বলছে আমি হ্যালোসিনেট করছি, এরকম তো কোনোদিনও হয়নি, ও নিজেকে নিজে প্রশ্ন করছে। তো সেই দিন কি হয়েছে, অনিল এবং অনামিকা ঘুমিয়ে গেছে, হঠাৎ সেদিন অনামিকা ফিল করেছে আবার ওই বৃষ্টির ফোঁটা, অনিল সেটা ফিল করেনি, যেটা অনিল পরে রিভিল করেছে যে না আমি কিন্তু আজকে কোনো রকমের বৃষ্টির ফোঁটা ফিল করিনি। ও জাস্ট চোখ থেকে খুলে দেখে, জানো কি বলবো, কটা বলছে, আমি মানে অনামিকার গুনার সাহস ছিল না, কিন্তু মোর দেন 7-8টা হবে লাশ ঝুলে থাকলে যেরকম হয় না, মানে
ওই রকম না, মানে জাস্ট তুমি হ্যাঙ্গারে যেমন শার্ট ঝোলাও ওই রকম ঝুলে আছে 7-8টা মৃতদেহ। এটা দেখে ও বলছে আমি জায়গায় ছিলাম, এত জোরে চিৎকার মেরেছি। অনিল উঠে বলেছে কি হয়েছে, তো বলছে ওই দেখো ওই দেখো ওই দেখো। বলে কি দেখো, বলছে দেখো কি ঝুলছে, দেখছো না নাকি ডেড বডি গুলি ঝুলছে। বলছি অনামিকা তাকাও, কোনো ডেড বডি নেই। তখন তো কান্না শুরু করে দিয়েছে, হোটেলে কিছু একটা প্রবলেম আছে, জবের থেকে এসছে রোজ রাত্রে এই প্রবলেম কেন হচ্ছে। তো অনিল বলছে হ্যাঁ হতে পারে। তখন ওরা কি করলো, তোমার মোবাইলে সেই ঠাকুরের গান ঠান চালিয়ে দিল কোনো মতে ওই রাত কাটিয়ে। পরে তো হোটেল আলাকে বলেছে আপনারা যেই রুম দিয়েছেন নিশ্চয়ই ওই রুমে কোনো প্রবলেম আছে, আমিও ভয় পেয়েছি, কালকে আমার ওয়াইফ প্রচন্ড ভয় পেয়েছে, কি রুমে দিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু উল্টাপুল্টা আমরা এখন রিভিউ দেবো এরকম যে আপনারা খুব বাজে সার্ভিস তো দেনই দেন এবং হোটেলটা হন্টেড। তো বলছে দেখুন আপনারা যা করার করবেনই, কিছু করার নেই। হ্যাঁ, এখন আপনাদের যদি হেলোসিনেট হয় বা আপনারা যদি কোনো কিছু দেখেন আপনাদের অবচেতন, মানে সেটা তো দায় হোটেলের নয়, আরো তো হোটেলে আছে, এখন অফ সিজন বলে কম, না হলে আমাদের হোটেলও খাঁচাখাঁচ ভরাই থাকে। হ্যাঁ, আপনারাই হয়তো হ্যালোসিনেট করেছে, ওটা কিছুতেই মানতেই হয়নি। তো ওরা যখন ব্যাঙ্গালোর ব্যাক করে গেছে তারপর অরিন্দমদের সঙ্গে এই ঘটনাটা মানে বলেছে, যদিও আর কোনো রকমে ব্যাঙ্গালোর ফিরে আসার পর অবশ্য আর কোনো প্রবলেম হয়নি, সব ঠিকঠাকই ছিল। তার মানে এটাই হয়তো হোটেলটার মধ্যে কিছু প্রবলেম ছিল। কারণ কি, যদিও মানে বিয়ের পরে হানিমুন যাওয়া হয়নি ওদের, কিন্তু ওরা কিন্তু সোলো ট্রিপ বা দুজন বিয়ের আগে কিন্তু ঘুরতে গেছিল, এমন না যে ঘুরতে যায়নি, বন্ধুদের সঙ্গেও ট্রিপ করেছিল, কোনোদিনও কিন্তু এই অভিজ্ঞতা হয়নি। তো কি বলবো, অনেকেই মানতে চান না, এখন না মানলে তো কিছু করার নেই। প্রুফ দেখেছি কিন্তু এটার কি প্রুফ আছে যে আমি সত্যিই দেখেছি। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম বাবু এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। আরো যদি ঘটনা থাকে প্লিজ পাঠিয়ে দেবেন। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই যে দেখুন, অনেকেই এই ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কারণ আমাদের মেইন উদ্দেশ্য কথায় বলবো ভূতুর আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই যে দাদু ঠাকুমার মুখে গল্প শুনে হতো না, নস্টালজিক ফিলিং, সেটাই ফিরিয়ে দেওয়ার, আর কিছু না। তো এনজয় করুন ঘটনাগুলি, এবং প্রতি শনি এবং মঙ্গলবার রাত 8টায় কিন্তু আমি লাইভে আসি, এবং বৃহস্পতিবার এরকম ঘটনা চলে আসে। আপনারা পাঠাতে থাকুন, এবং আমার আরেকটা চ্যানেল জীবনের 1001 গল্প, সেটাও দেখতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।